হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আমরা সেপ্টেম্বরের লাস্ট উইকে চলে এসেছি এবং আমরা দেখব যে সেপ্টেম্বর লাস্ট উইকের এই লাস্ট মানে সেপ্টেম্বর মাসের যে ক্যান্ডেলটা সেটা কোথায় ক্লোজিং দেয়। কারণ এই মাসটা শেষ হতে যদিও এক্সপায়ারি রিলেটেড, ধরুন এক্সপায়ারি ওভার হয়ে যাবে থার্সডেতে, কিন্তু পুরো সপ্তাহটা কিন্তু আমাদের এই মাসের ক্যান্ডেলের মধ্যে পড়বে। তো সেই নিরিখে আমরা দেখব যে সেপ্টেম্বরের ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দেয় এবং একইভাবে ব্যাংক নিফটির ক্লোজিংটা প্রথমে কোথায় দেয় ক্লোজিংটা। আচ্ছা, প্রথমে আমরা চর্চা করব যে আজকের দিনে দাঁড়িয়ে বুল কেস সিনারিও এবং বিয়ার কেস সিনারিওতে কি কি জিনিসগুলো কার ফেভারে কিভাবে যাচ্ছে। প্রথমে দেখব বুল কেস সিনারিও, অর্থাৎ যারা মার্কেটকে উপরে নিয়ে যেতে চাইছে তাদের জন্য যে সমস্ত সিনারিও অত্যন্ত মানে ভালো, সেগুলোর মধ্যে কি পড়ছে। প্রথমত হচ্ছে ফান্ড ফ্লো, হিউজ ফান্ড ফ্লো, ডোমেস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ এফআইআই, অর্থাৎ এফআইআইও বাই করছে, ডিআইআইও বাই করছে, কখনো এদিক সেদিক হচ্ছে, কিন্তু এবং মান্থলি যে এসআইপির পরিমাণ কিন্তু হিউজ। সুতরাং হঠাৎ করে এই ফান্ড ফ্লো কিন্তু কমবে না। কিছু হোক না হোক এই ফান্ড ফ্লো মার্কেটকে কিন্তু ধরে রাখতে সাহায্য করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ক্রুড প্রাইস, এখন প্রায় 70-71 ঘরে আছে, মিনস আমাদের জন্য বিলো 80 অত্যন্ত ভালো। ইভিন আরবিআই যে গ্রোথ এটা দিয়েছিল, গ্রোথ ফোরকাস্টটা করেছিল, তাতে কিন্তু তারা 110 টাকা পর্যন্ত ক্রুড প্রাইসকে কিন্তু ডিসকাউন্ট করেছিল। হয় সেখান থেকে যদি দেখা যায় যে প্রায় 30% কাছাকাছি কিন্তু ক্রুড প্রাইস সস্তা, অর্থাৎ আমরা যে আমাদের এক্সচেকার, অর্থাৎ আমরা যে ডলার খরচা করছি সেই নিরিখে কিন্তু অনেক কম ডলার আমাদের খরচ করতে হচ্ছে। ক্লিয়ার? তৃতীয়ত হচ্ছে ইউএসএ রেট কাট করার পরে ইন্ডিয়ান রুপি কিন্তু স্ট্রং হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ প্রায় যেটা 84 এর কাছাকাছি চলে গেছিল সেটা চলে এসছে 83 টাকা 40 কাছাকাছি। ফ্রেন্ডস, এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু মানে টোটাল যদি কারেন্সি মার্কেটের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু এটা হিউজ। এখন প্রবলেম হবে কি, আইদার আরবিআই রুপিকে স্টেবল করার চেষ্টা করবে, নতুবা তারা কিন্তু রেট কাট করতে বাধ্য থাকবে। তারা কিন্তু এইভাবে রুপির কন্টিনিউয়াস স্ট্রং হয়ে যাওয়াটাকে তারা কিন্তু ভালোভাবে নেবে না। তারা কিন্তু অ্যাটলিস্ট মার্কেট ড্রিভেন সিচুয়েশনে তারা নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু বুলেদের জন্য এই সিচুয়েশনটা অত্যন্ত ভালো পজিশন। লো ইন্টারেস্ট রিজিম, আমরা এখন কিন্তু এমন একটা ইন্টারেস্ট রিজিমে ঢুকছি যেখানে কিন্তু গত 2.5-3 বছরের যে হাই ইন্টারেস্টে বিজনেস করে কোম্পানি যে গ্রোথ করেছিল তার তুলনায় অনেক বেশি কম ইন্টারেস্টে তারা বিজনেস করতে পারবে। তার ফলে কি হবে, তাদের যে প্রফিট মার্জিনটা কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল থাকবে। আর লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্যাপেক্স রিলেটেড গ্রোথ। যেভাবে হিউজ ক্যাপেক্স চলছে, ইনফ্রাস্ট্রাকচার, অল কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার, ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার বলুন, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার বলুন, রোড হাইওয়েজ ইনফ্রাস্ট্রাকচার বলুন, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বলুন, তো সমস্ত দিকে কিন্তু হিউজ একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার হওয়ার ফলে গ্রোথ আসতে বাধ্য। এগুলো কিন্তু বুলেদের ফেভারে। বিয়ারদের ফেভারে কি আছে? বিয়াররা যেটাকে দেখবে যে ইনফ্লেশন এবং গ্রোথ দুটোর মধ্যে পার্থক্য থাকছে না, ইনফ্লেশন গ্রোথকে সুপারসিড করার চেষ্টা করছে। ইনফ্লেশন সবে কিন্তু
মানে একটা স্টেবল লেভেলে এসছে। এখন দেখার ব্যাপার কতদিন পর্যন্ত ইনফ্লেশনটা এই ধরনের স্টেবল লেভেলে থাকে। দ্বিতীয়ত হচ্ছে বিয়ারদের ক্ষেত্রে ইন্ডেক্স ভ্যালুয়েশন। ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে যদি বলা যায়, ইন্ডেক্সের বর্তমান পিই চলছে প্রায় 24-এর কাছাকাছি। এটাকে কিন্তু খুব বেশি বিয়ারদের ফেভারে বলা ঠিক হবে না। কারণ কি, বিয়াররা সাধারণত 27-28 পিই পর্যন্ত গেলে তারা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় মার্কেটকে হ্যামার করার। হোয়ারাজ বহু শেয়ার বা মাইক্রো ক্যাপ বা মিড ক্যাপ শেয়ার কিন্তু অত্যন্ত হাই ভ্যালুয়েশন আছে, সেটা কিন্তু অত্যন্ত মানে ওরির ব্যাপার। তবে যারা হাই ভ্যালুয়েশন আছে তার মধ্যে অনেকেই অত্যন্ত ভ্যালিড একটা বিজনেস নিয়ে কিন্তু বসে আছে। নাও টাইম উইল টেল কি হবে না হবে। তৃতীয় যেটা, হরিয়ানা এবং মহারাষ্ট্রের ইলেকশনে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ বিজেপি যদি কোনোভাবে পাওয়ার লুজ করে, তাহলে দ্যাট উইল বি এ সাইকোলজিক্যাল প্রেসার অন দেম। ঠিক আছে, একটা সাইকোলজিক্যাল প্রেসার হবে যে যে গভর্নমেন্টটা আছে তারা কিন্তু ধীরে ধীরে উইক হচ্ছে, বিরোধীরা কিন্তু তাদেরকে আরো মানে অত্যন্ত ওভার এনার্জেটিক হয়ে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে। আপনারা দেখেছেন গত সেশনটা লোকসভাতে কিন্তু যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয়েছে শাসক শিবিরকে। আচ্ছা, আর লাস্ট হচ্ছে যেটা হচ্ছে ইউএস ইলেকশন। ইউএস ইলেকশনের রেজাল্টের উপরও কিন্তু নির্ভর করছে মানে কোন দিকে জল গড়াবে। ওকে, তো এই দুটো সিনারিওর মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। ওকে, এবারে আমাদের দেখতে হবে কোন সিনারিওটা কিভাবে মোটামুটি কাকে বেশি ডমিনেট করছে। এটা এই যে আমি সিনারিওটা বললাম, এর মধ্যে ধরুন আগামী 6 মাস বা 9 মাসের কথা যদি বলি, 6 মাসের কথাও যদি বলি, 6 মাসের মধ্যে কিন্তু 3টে কোয়ার্টারের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এবং সেই 3টে কোয়ার্টারের রেজাল্ট অনেক ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। তাতে বর্তমান যে নিফটির পি সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে যদি ইন্ডেক্স এই লেভেলে থাকে। আর যদি বাড়ে সেক্ষেত্রে দেখা যাবে হয়তো তারা 40কে গড় করে শেয়ার প্রাইসকে সেভাবে বা ইন্ডেক্সকে সেভাবে ম্যানিপুলেট করছে। যাক, তো মোটামুটি এই সিনারিওটা মাথায় রাখবেন। এই জিনিসগুলো কিন্তু আজ থেকে বুঝতে বুঝতে ধীরে 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 আপনারা আপনাদের মনে এই শেয়ার বাজার সম্বন্ধে একটা মানে সেট আপ তৈরি হবে, একটা টেম্পারমেন্ট তৈরি হবে, যে টেম্পারমেন্ট কিন্তু আপনারা দীর্ঘমেয়াদীতে সেটাকে ইউজ করে আপনারা কিন্তু মার্কেটে থাকতে আপনাদের অত্যন্ত সুবিধা হবে। ফ্রেন্ডস, আমরা আজকে চর্চা করব কয়েকটা শেয়ার নিয়ে। প্রথম যে শেয়ারটাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে কন্টেনার কর্পোরেশন। কন্টেনার কর্পোরেশন কিন্তু এটাও কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ প্রক্সি প্লে টু দা মানে রেলওয়ে সেক্টরকে কেন্দ্র করে। আজ পর্যন্ত কিন্তু কন্টেনার কর্পোরেশনের যদি আপনারা তার চার্ট দেখেন, কন্টেনার কর্পোরেশনের যদি আপনারা চার্ট দেখেন তাহলে দেখবেন কন্টেনার কর্পোরেশনের কিন্তু আহামরি কিছু অ্যাগ্রেসিভ গ্রোথের ব্যাপারটা বা অ্যাগ্রেসিভলি শেয়ার প্রাইসের যে বৃদ্ধির ব্যাপারটা কিন্তু সেই অর্থে আপনারা দেখতে পাবেন না। মিনস আমি কোন সেন্সে বলছি, ধরুন আজকে যদি 14 সালের চার্টের কথা বলি, 15 সালে সে শেয়ারটা যেখানে ছিল সেখান থেকে কিন্তু 15 সালের পর থেকে সে হচ্ছে ডবল হয়েছে। আবার অন্যদিকে আপনি যদি লোয়ার থেকে দেখেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার রিটার্ন হয়েছে। কিন্তু আর যদি আমি ব্যালেন্স শিটটা দেখি, ফান্ডামেন্টালটা যদি দেখি কন্টেনার কর্পোরেশনের, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে যে কন্টেনার কর্পোরেশনের যে টপ লাইন গ্রোথ মানে তার যে সেলস, সেই সেলস বৃদ্ধিটা আহামরি তেমন কোনো কিছু হচ্ছে না। আহামরি মানে যেটা আমি বলতে চাইছি যে বছরের পর বছর অত্যন্ত ভালো ফর্মে তারা খেলছে, সেই অর্থে কিন্তু তেমন ভাবে করছে না। কিন্তু একটা স্টোরি কিন্তু তার সঙ্গে ট্যাগ হয়ে গেছে, এই রেলওয়ে স্টোরি বা শিপিং স্টোরি। কারণ কি, এরা তো সব ধরনের কন্টেনার সাপ্লাই করে বা তারা ইয়ে করে কি বলে লিজে দেয়। সুতরাং এই স্টোরিকে কেন্দ্র করে কিন্তু এর মধ্যে একটা নতুন ইয়ে আসতে পারে, কি বলে ভ্যালুয়েশন আসতে পারে। যদিও সে তার যে ট্র্যাডিশনাল ভ্যালুয়েশন
যদি দেখা যায় বর্তমানে সে 43-এর ভ্যালুয়েশনে কাজ করছে, কিন্তু ট্র্যাডিশনাল ভ্যালুয়েশন যদি দেখা যায় যে ট্র্যাডিশনাল ভ্যালুয়েশন সে কিন্তু একটা লোয়ার লেভেলে কিন্তু, ধরুন এই যে 38 এগুলো হচ্ছে তার পিক ছিল, 35 এগুলো তার পিক ছিল, whereas এখন যে ভ্যালুয়েশনটা আছে সেটা হচ্ছে 42.8। এবং তার যদি আপনি আর্নিং পার শেয়ার দেখেন, আর্নিং পার শেয়ার কিন্তু গত ধরুন 19 থেকে এখনো পর্যন্ত কিন্তু সে 19-এর লেভেলে আসতে পারেনি, whereas শেয়ার প্রাইস কিন্তু তার তুলনায় বেড়েছে। সুতরাং ইট ইজ নট এ অ্যাগ্রেসিভ স্টক, এটা কোনো অ্যাগ্রেসিভ স্টক নয়। আমরা যদি নিতে চাই দেন এই সাপোর্টটা কিন্তু তার জন্য বেটার হবে ইন অল রেসপেক্ট। কোন কোন রেসপেক্টে? এক হচ্ছে আমি এই ট্রেড লাইনটার সাপোর্টটাকে একটা সাপোর্ট ধরলাম, কোনো প্রকারের মার্কেটের যদি কারেকশন একটু ডিপ হয় তাহলে কিন্তু এই শেয়ার কিন্তু এই ধরনের সাপোর্টে আসলেও আসতে পারে, ঠিক আছে, 780 770। আর যদি আমি ফিবোনাকি রিট্রেসমেন্টটা ফেলি তাহলে দেখা যাচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্টে যদি আমি এইখান থেকে যদি ট্রেনটাকে ধরার চেষ্টা করি তাহলে ট্রেনটার যে রিট্রেসমেন্টটা দেখা যাচ্ছে সেটাও প্রায় 790-এর কাছাকাছি আসছে। এই শেয়ারের ক্ষেত্রে ধরুন এখনো 10%-এর কাছাকাছি কারেকশনে যদি আপনি পান শেয়ারটা, দেন দ্যাট উইল বি ভেরি গুড স্টক ফর এ 5 ইয়ার হরাইজন। ক্লিয়ার? মানে খুব জোর করে মানে কেনার জন্য কিন্তু এই শেয়ার বর্তমান মার্কেটে উচিত হবে না, আর একটু ওয়েট, আস্তে আস্তে খেলাটা ঠিক হবে। দ্বিতীয় যে শেয়ারটার কথা চর্চা করব, সার্বোটেক। ফ্রেন্ডস, সার্বোটেক নিয়ে আমরা বহুবার চর্চা করেছি, বাট আজকে আমি চর্চা করব একটু অন্যভাবে। যদি আপনি সার্বোটেককে দেখুন, এই দিস ইজ নট দ্য টাইম যেখানে আমি কিন্তু সার্বোটেককে বাই করার কথা বলবো, বাট আমার যেটা অ্যাডভাইস হবে, যদি আপনি এর বিজনেসটার কথা ভাবেন তাহলে আমি এর ম্যানেজমেন্ট কমিটি থেকে সবকিছু দেখেছিলাম, এটা কিন্তু একটা ফিউচারিস্টিক বিজনেসের মধ্যে পড়ছে। এবং যদি এই ফিউচারিস্টিক বিজনেসটাকে মাথায় রেখে এখন আপনাদের কিন্তু শেয়ার যারা ধরুন কিনেছেন তাদের একটাই কাজ হবে শেয়ারটাতে স্ট্রংলি, মানে আপনার সিট বেল্টকে টাইট করে হোল্ড করা। দেখুন, ভ্যালুয়েশন অত্যন্ত হাই, প্রায় 339। তা এই 339 ভ্যালুয়েশনে 183 টাকাতে যে পিটা দিয়েছে সেটা কিন্তু অত্যন্ত বেশি, কিন্তু যারা দিয়েছে তাদের কাছে কিন্তু অবশ্যই কোনো ইনসাইড ইনফরমেশন আছে, তারা কিন্তু তাদের যে ব্যালেন্স শিট সেটাকে কিন্তু খুব সম্ভবত সামনের কয়েকটা কোয়ার্টারে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। তখন কি হবে, যদি শেয়ার প্রাইস এই লেভেলেও থাকে কিন্তু দেখা গেল তার প্রফিট জাম্প হয়ে গিয়ে 12-র জায়গায় হয়ে গেল 25-30 কোটি টাকা, দেখুন এই সেলসে এই প্রফিট আসাটা কোনো ব্যাপার না। কি ধরুন এখান থেকে 100 কোটি টাকা সেলস বেড়ে গেল, 400 কোটি প্রফিট চলে এলো, দেখা গেল আমি ইয়ারলির কথা বলছি যে 40 কোটির কাছাকাছি, তখন কিন্তু রাতারাতি কিন্তু তার ব্যালেন্স শিট চেঞ্জ হয়ে যায়। এগুলো কিন্তু এই ধরনের ছোট শেয়ারের ক্ষেত্রে হয়। সুতরাং এখন আপনাদের কাছে যেটা বক্তব্য আমার সেটা হচ্ছে, যারা কিনেছেন তাদের কিন্তু উচিত হবে এই শেয়ারটাকে একটু 5 to 10 ইয়ার্সের হরাইজনের কথা মাথায় রেখে কিন্তু শেয়ারটাতে একটু বসে থাকুন। যদি ডিপ দেয়, ধরুন এই লেভেল থেকে যদি সে ডিপ দেয়, আমরা যদি ভাবি আমরা কিন্তু এইটার ক্ষেত্রে দেখব। এবং শেয়ারটা আরো কিছুটা আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, শেয়ারের যে লেভেল গুলো আসছে, আমি যদি শেয়ারটার যে লেভেল আমি যদি এই জায়গাটা থেকে ধরার চেষ্টা করি, ওকে দেখুন 3.6 এ কিন্তু সে কোথায় আছে, 190 টার্গেট কিন্তু সে দিয়ে এসছে। এরপরে যে টার্গেটটা হবে সেটা হচ্ছে কোথায়, 4.6। তার জন্য আমাকে করতে হবে কি বলে ওর কি বলে এতে ফিচারে গিয়ে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি সে ততদূর পর্যন্ত যাচ্ছি না, এক সেকেন্ড যদি দেখি যদি পাই, যদি পাই 3.6 আমি এখানে একটা চেঞ্জ করে দিই, 4.6 করি। ওকে, এইটাকে আমি চেঞ্জ করি,
4.6 দেখি কিটা দাঁড়ায়। ওকে, হ্যাঁ এসছে। দেখুন নেক্সট টার্গেট কোথায় চলে আসছে, 221। এবারে হতে পারে শেয়ার ওই লেভেল থেকে মিনস মানে 221 গিয়ে তারপরের লেভেলেও যেতে পারে। কোনো কিছুর মানে কোনো লিমিট তো নেই, কে কোথায় গিয়ে দাঁড়াবে, কোত্থেকে কারেকশন দেবে, নোবডি নোজ। সুতরাং আমি যদি এখান থেকে দেখি, তাহলে যদি আমি 225.6 থেকে যদি আমি কারেকশনটা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে সে হয়তো আবার কিন্তু 150 থেকে 170 লেভেলে ঘুরে যদি আসে, তখন কিন্তু আপনারা বাই করতে পারেন। আর যদি 5 বছরের কথা ভাবেন, তাহলে একটা দুটো করে কিনে রাখুন। আমি কিন্তু খুবই বুলিশ, বিকজ এর যে বিজনেস সেটার কথা মাথায় রেখে আপনারা আশা করি এর বিজনেসটাকে বুঝতে পেরেছেন। এর বিজনেসটা হচ্ছে চার্জিং সলিউশন প্রোভাইড করা, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি এবং তার সলিউশন। এবং সবচেয়ে বড় জিনিস কি, যত টেকনোলজি ইমপ্রুভ হচ্ছে কত ফাস্ট চার্জিং আপনি প্রোভাইড করতে পারবেন। ধরুন আজকে পেট্রোল ঢোকাতে কতক্ষণ টাইম লাগে, তাহলে একটা গাড়ি এসে দাঁড়াবে কতক্ষণ, তার মধ্যে কিন্তু আপনাকে ফাস্ট চার্জিং সিস্টেম থেকে শুরু করে এই সমস্ত টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য এই শেয়ারটা অত্যন্ত দ্রুত কাজকর্ম করছে। এই কথা ভেবে আমি শুধু বলবো ওয়েট ফর 5 ইয়ার্স। এটা কিন্তু আপনাদেরকে একটা মাল্টিফোল্ড রিটার্ন দিলেও দিতে পারি। দ্বিতীয় যেটা হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ার দেখুন অনেকে বলছে কারেকশন দেবে, বাট আমি যেভাবে চার্টটাকে লক্ষ্য করছি, আমি বিজনেসে যাব না, বিজনেসের ক্ষেত্রে কিন্তু এও কিন্তু প্রচুর ক্যাপেক্স করছে, নতুন নতুন আপনার কি বলে রিনিউয়েবল পোর্টফোলিও এর মধ্যে ঢুকছে। মানে কি রিনিউয়েবল যে সমস্ত ইয়ে জেনারেশন তৈরি হচ্ছে, তাতে কিন্তু নতুন নতুন সেগুলো তৈরি হচ্ছে। প্লাস এরাও চার্জিং সেন্টার তৈরি করছে সারা ভারতবর্ষ জুড়ে খুব ব্যাপক আকারে। এই শেয়ারের কিন্তু যেভাবে এই কয়েকটা মাসের ক্যান্ডেল দেখছি, 1 2 3 4 5, দেখুন ক্লোজিংটা কিন্তু তারা কোনো মতে মান্থলি ক্লোজিং 430-এর নিচে যাচ্ছে না। এই শেয়ারটা কিন্তু এখান থেকে আবার একটা কিন্তু র্যালি দিলেও দিতে পারে, এবং সেই র্যালি কিন্তু শেয়ারটাকে এখান থেকে প্রায় ডবলের কাছাকাছি করে দিতে পারে। ক্লিয়ার? শেয়ারটাকে এখান থেকে ডবলের কাছাকাছি করে দিতে পারে, দিজ অল আর দ্য প্রবাবিলিটি। এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার মন বলছে শেয়ারের চার্টটা যেভাবে দেখাচ্ছে, চার্ট ইজ লুকিং মানে অত্যন্ত স্ট্রং। এবার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেক্সট টার্গেট যেটা হচ্ছে 570, তারপর হচ্ছে 678-এর কাছাকাছি। যাই হোক, এটা কিন্তু শিপ মানে মাসে একটা দুটো করে কিনলাম বাই থিঙ্কিং লং টার্ম ভিউ, শর্ট টার্ম নয়। লং টার্মের কথা ভেবে যদি আপনি 5 বছর ওয়েট করতে পারবেন, দেন ইউ ক্যান গো ফর মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে প্রতি মাসে মাসে 3-4টা করে কিনে রাখুন, আপনাদের ছেলে বা মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে। নেক্সট আমরা আসছি জ্যাস ইঞ্জিনিয়ারিং। এবারে আপনাকে বুঝতে হবে জ্যাস ইঞ্জিনিয়ারিং করেটা কি। এরা যে বিজনেসটা করে আর ইএমএস যে বিজনেসটা করে, এটা কিন্তু দুটো আলাদা। ইএমএস করে কি, ইএমএস হচ্ছে ইপিসি কোম্পানি। ইপিসি মানে তারা ধরুন কেউ একটা প্রজেক্ট করবে, তখন তারা কোন একটা ইপিসি কোম্পানিকে হায়ার করে। ইপিসি কোম্পানি করে কি, প্রজেক্টের ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি করে, ইঞ্জিনিয়ারিং, দেন অ্যাকর্ডিং টু দ্য ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট, পুরো কেনাকাটা করবে, দেন কনস্ট্রাকশন। ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন, ইপিসি কোম্পানিগুলোর কিন্তু খুব ডিমান্ড এখন, সবাই কিন্তু ইপিসি কোম্পানির মাধ্যমে কিন্তু এগুলো করতে চাইছে। হোয়ারএজ জ্যাস ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু এটা কি করছে, এটা বিভিন্ন ধরনের ধরুন ধরুন সমুদ্রের জল, তাকে শুদ্ধিকরণ করে মানে তাকে কি করে ঠিক করে মানুষের খাওয়ার উপযোগী করা যায়, কি কোথাও হয়তো ধরুন জল মিশে যাচ্ছে, বাজে জল হয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু কি করা যায়, কোথাও ড্যাম কনসেপ্ট দিয়ে জল পিউরিফিকেশন। সুতরাং এই দুটো জিনিস কিন্তু আলাদা। এই জল সেক্টরে কিন্তু একটা স্টোরি তৈরি হচ্ছে, কিন্তু এর যে ফিউচার কি এখনো পর্যন্ত কিন্তু মানে হয়তো বুঝতে পারছি যে এটা একটা গুড সেক্টর, কিন্তু এখনো পর্যন্ত এর যে ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে সেই নিরিখে কিছু সুনির্দিষ্ট আকারে কিন্তু বলা যাবে না।
এবারে আপনার যদি ভিউ থাকে এই শেয়ারগুলোর প্রতি, আপনি ধরুন আমি যেরকম বহু জায়গাতে যেখানে আমার ভিউ ক্লিয়ার হয়, আমি একটা কিনলাম দিয়ে ওয়েট করলাম। এবারে আমি যদি চার্ট গুলো দেখি জ্যাস ইঞ্জিনিয়ারিং এর যে চার্টটা আমি দেখেছি, তাতে কিন্তু আমি একটা এক্সপেক্ট করছি এর কারেকশন যদি একটা 1500 পর্যন্ত, 1500 কাছাকাছি যদি আসে, তাহলে কিন্তু আমি একটু কমফোর্টেবল হবো বাই করার জন্য। সরি, হ্যাঁ, ঠিকই বলছি তো, হ্যাঁ, 1515 কাছাকাছি যদি আসে, তাহলে কিন্তু আমি কমফোর্টেবল হবো। কারণ কি না, যদি দেখা যায় জ্যাস ইঞ্জিনিয়ারিং এ 40-এর পিতে কাজকর্ম করছে, ঠিক আছে। এবারে অর্ডার বুক এগুলোর ব্যাপারে অত বেশি ক্লিয়ার কনসেপ্ট আমার নেই, বা আমি অতটা তথ্য অনুসন্ধান করিনি। আমি কিন্তু ওভারঅল ধরুন 2000 টাকাতে একটা কিনেছি, ওয়েট করছি, যদি নামে 1500 পর্যন্ত তখন দুটো কিনবো, যদি বেড়ে যায় তাহলে 3 মাস পরে আবার একটা কিনবো। এই রকম স্ট্র্যাটেজিতে কিন্তু আমি যাচ্ছি, বাট মাই ভিউ ইজ লং টার্ম। একইভাবে ইএমএস শেয়ারটাকে আমি যেভাবে দেখছি, তার যে চার্টটা কিন্তু সবে কিন্তু ডেভেলপ হতে শুরু করেছে। ইএমএস লিমিটেড, ওকে, সাপোজ এই একটা আপ মুভ দিয়েছে, সে বেশি দিন আগেকার শেয়ার নয়। ধরুন আজকে যদি দেখা যায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মাস আগে কিন্তু মার্কেটে এসছে, এরকম একটা পরিস্থিতিতে আছে। এরা ব্যাপার হচ্ছে কি, এদের মানে প্রত্যেকটা জিনিস কিন্তু অত্যন্ত ভোলাটাইল। ছোট কোম্পানি, নতুন বিজনেস, কখন যে আপনাকে এই ভ্যালিড একটা 30-40% কারেকশন দিয়ে দেবে, নোবডি নোজ। সুতরাং কিনলেও সতর্কভাবে কিনুন। ওই আপনাকে কিন্তু একটা বড় জোন দেখে কিনতে হবে, এবং ওই একটা দুটো করে অ্যাকুমুলেশন করতে হবে। 1-2 বছর পরে গিয়ে স্টেবল হবে এর যে অ্যাকচুয়ালি কোন দিকে এই শেয়ার গুলো যাওয়ার চেষ্টা করছে। সুতরাং ওই হরাইজনে কিন্তু আপনারা ভাবনা চিন্তা করে কিন্তু এই সমস্ত শেয়ারে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু কি বলে মার্কেটে শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।